স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ঈশানী যখন চুপচাপ চলেই যাচ্ছিল ঠিক তখনই রোকেয়া বেগম পিছু ডেকে বলেন, নিজের ঘরে গিয়ে দরজায় খিল দাও আর যাই করো, বিকেলে ছেলের বাড়ির লোক আসবে, তখন যাতে আমার একবারও ডাকাডাকি করতে না হয়। তার মায়ের কথা শুনে ঈশানী হতাশায় দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মা আবারও? রোকেয়া প্রাচী কপালে তীক্ষ্ণ ভাঁজ টেনে শাসনের স্বরে বলেন, আবারও মানে? বিয়ে যে হচ্ছে না সেই খেয়াল আছে? তাছাড়া আমি খোঁজ নিয়ে দেখেছি ছেলেটা অত্যন্ত ভদ্র এবং সুদর্শন। আমি যেহেতু বলেছি তার মানে এখানেই তোর বিয়ে হবে, আর একটাও বাড়তি কথা বলবি না। তার মায়ের কথার পাছে ঈশানীর অনেক কিছু বলতে ইচ্ছে করলো, জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলতে ইচ্ছে হলো, প্রত্যেকবার আমাকে এভাবে জোকার কেন সাজাও মা? সেই তো সবাই আমাকে দেখে নানান কথা বলবে, মুখ ফিরিয়ে চলে যাবে। আমার আত্মসম্মানটাকে বারবার এভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া কি খুব দরকার? অথচ মুখ ফুটে ঠোঁট নাড়িয়ে একটা কথাও বলল না ঈশানী। উল্টো অপারগ শুকনো চেহারা নিয়ে আস্তে করে চলে গেল নিজের রুমে। পুরোনো আমলের ছোট্ট দোতলা বাড়ি ঈশানীদের। বাড়ির ভিতরের দিকটার কাজ সম্পূর্ণ হলেও বাইরের গাদানো ইটের সারি দিয়ে তৈরি করা দেওয়ালে বালু সিমেন্টের আস্তর পড়েনি আজ অব্দি, যার দরুন অযত্নে থেকে থেকে অসম্পূর্ণ হয়ে যাওয়া ইট কাঠের দেওয়ালে দীর্ঘদিনের শ্যাওলা জমে একেবারে ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে পুরোনো আমলের এই দোতলা বাড়িটি। ঈশানীর বাবা নেই, বহু আগে ইহকাল ত্যাগ করেছেন তিনি। বাড়িতে রোকেয়া বেগম, ছোট বোন উষা আর ঈশানীর বৃদ্ধ নানি বসবাস করেন। আয়ের উৎস বলতে তার বাবার রেখে যাওয়া ছোট অঙ্কের পেনশন আর ঈশানীর রোজগার। এছাড়া তার মামা মামিরা সবসময় খোঁজ খবর রাখেন বলে বাড়তি কোনো পুরুষের প্রয়োজন হয় না ওদের। তাদের ছোট্ট সংসার খেয়ে পরে বেশ ভালোই দিন চলে যায়, অযথা দুঃখের হাত ছানি নেই বললেই চলে। অথচ ঈশানীর হৃদয় মন জুড়ে অভিমানের পাহাড়। দুঃখরা যেন ওর চিরকালের সঙ্গী। ছোট্টবেলা থেকে মানসিক যন্ত্রণা সয়ে সয়ে অভ্যস্ত ঈশানী, যার ফলস্বরূপ এখন চাইলেও আর খুশি থাকাটা ভেতর থেকে আসে না তার। কেন যেন ঠোঁট হাসলেও হৃদয়টা হাসে না আর। ঈশানীর সবচেয়ে বেশি অভিমান তার মায়ের প্রতি। সেই অভিমানের অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। ঈশানীর মতে ওর মা ওকে ভালোবাসে না, কোনোদিনও বাসেও নি। ভালোবাসলে কি আর ছোট্ট ঈশানীকে একা ফেলে ভাবে চলে যেতে পারতো? ভাবনার এই পর্যায়ে এসে নিজেকে সংবরণ করলো ঈশানী। মনে মনে ভাবলো থাক সেসব কথা, এখন ফ্রেশ হয়ে একটু ঘুমানো দরকার। সকাল সকাল তার জার্নি করে বড্ড ক্লান্ত শরীরটা। সকাল গড়িয়ে দুপুর হয়েছে অথচ এখনও রুম থেকে বের হয়নি ঈশানী। ওদিকে ভাত খাওয়ার সময় হয়ে গেল। ঈশানীর নানি লাঠি ভর করে ডাইনিংয়ে এসে উষাকে শুধালেন। মাইয়াটা আজকেও আসে নাই? উষা খাবারের লোকমা মুখে তুলতে তুলতে বলল, এসেছে নানি, আপু রুমই আছে। উষার কথায় বৃদ্ধা বোধহয় সন্তুষ্ট হলেন। তিনিও খুব করে চাইছেন এই সুন্দরী যুবতী নাতনিকে বিয়ে দিয়ে তার মেয়েটার কাঁধ হালকা করতে, কিন্তু বিধিবাম এত সুন্দরী হওয়া সত্ত্বেও পাত্রপক্ষের মন কাড়তে সক্ষম হয়নি তার নাতনি। ঈশানীর নাতনির অবশ্য উপরওয়ালার উপর খুব ভক্তি। তিনি বিশ্বাস করেন উপরওয়ালা যার সাথে তার নাতনির ভাগ্য বেঁধে দিয়েছেন সে হয়তো এখনও এসে পৌঁছায়নি, এই জন্যই বিয়েটা হচ্ছে না। যখন সে চলে আসবে তখন উপরওয়ালার ইচ্ছায় বিয়েটাও পূর্বাভাসবিহীন ঝড়ের মতোই সম্পন্ন হয়ে যাবে। তখন ঈশানীর বিয়ে কেউ আটকাতে পারবে না, কেউ না। ও বুড়ি, কি ভাবছ? উষার কথায় ধ্যান ভাঙে নানির। তিনি বুঝে পান না এইটুকুনি 1.5 ইঞ্চি মেয়ের কথাবার্তার ছিটি এত খারাপ কেন। কই ঈশানী তো এমন না, নিশ্চয়ই বাপের গোষ্ঠীর মতো হয়েছে মেয়েটা, একেবারে ধীরে বজ্জাত। উষা খাচ্ছে আর নানির কুচকে যাওয়া গম্ভীর চোখ মুখের দিকে তাকিয়ে কুটকুটিয়ে হাসছে। দেখে মনে হচ্ছে নানিকে খেপিয়ে বেশ আনন্দই পেয়েছে সে। বজ্জা সেমরি, দাতাল গোনাহাল না হাসা খামন খা। আমারটাকে মস্করা করতে আইলে লাঠি দিয়া ঠ্যাং ভাঙা দিমু। ছোট নাতনিকে একরাশ বকাঝকা দিয়ে তেলে বেগুনে জ্বলতে জ্বলতে ডাইনিং ত্যাগ করেন ঈশানীর নানি। উদ্দেশ্য বড় নাতনিকে খেতে ডাকা। ওদিকে খাবার চিবুতে চিবুতে ভেঙচি কেটে উষা বলে, বুড়ির তেজ কমে এখনো। কথা তো না, যেন মুখ থেকে বের হওয়া আগুনের পারদ। ইস্যু, আরে ওই ইস্যু, খাওয়ান খাইতি না?
দুপুর তো যাইতেছে গা, আর একটু পরে পোলার বাড়ির লোক আয়া পড়ব তো। নানির চেঁচামেচির তোপে পড়ে ঘুমটা আর গাঢ় হলো না ঈশানীর। অগত্যা করণীয় কিছু না পেয়ে তাড়াহুড়ো পায়ে এগিয়ে আসে, দরজা খোলে সে। ওকে দেখতে পেয়ে নানি ঘাড় ঘুরিয়ে ধীরে পায়ে পিছু হাঁটতে হাঁটতে বললেন, আয় আয়, খাইতে আয়। একটা দীর্ঘশ্বাস ফেলে গায়ে ওড়না জড়িয়ে নানির পেছন পেছনই বেরিয়ে এলো ঈশানী। খাবার টেবিলে এসে বসতেই চোখ গেল ছোট্ট বোন উষার দিকে। যদিও বা উষা ঈশানীর আপন বোন নয়, তবে যেহেতু সহোদরা তাই ঈশানী ওকে আপন বোনের মতোই স্নেহ করে, অধিকার খাটিয়ে শাসনও করে অনেক সময়। উষার ক্ষেত্রেও তাই। বড় আপুকে সে ভীষণ ভালোবাসে। আপুর চুপচাপ স্বভাবের কারণে একটু একটু ভয়ও পায় অবশ্য। তবে ওরা একই পিতার সন্তান নয়, সেটা ওদের মাঝের আন্তরিকতার জোয়ারে বহু আগেই চাপা পড়ে গিয়েছে। নিজের প্লেটে খাবার নিতে নিতে উষার দিকে তাকিয়ে গভীর গলায় ঈশানী শুধালো, তোর না ক্লাস টেস্টের রেজাল্ট বেরিয়েছে, পাস করেছিস তো? তার বড় আপুর কথায় জবাব দেয় না উষা। চুপচাপ মুখ কাচুমাচু করে বসে রয় মাথা নুইয়ে। উপাস থেকে তিরস্কার করে নানি বলে ওঠে, ফেল করছে তোমার বইনে। নানির কথা শুনে ঈশানী অবাক হয় না, প্রত্যুত্তর করে হ্যাঁ বা না কিছু বলেও না। এইটুকু মেয়ে ক্লাস টেস্টে ফেল করেছে, এটা নিশ্চয়ই কোনো বড় অপরাধ নয়। ঠিক মতো গাইড করলে নিশ্চয়ই পরের বার ভালো করবে। তবে ঈশানীর ভাবনার ছেদ ঘটিয়ে রকেয়া প্রাচী বলে ওঠেন, বড়টার একটা ব্যবস্থা করি, তারপর এটাকেও ধরবো। তার মা কিসের ইঙ্গিত দিয়েছেন ব্যাপারটা বোধগম্য হতেই তৎক্ষণাৎ প্রতিবাদ করে ওঠে ঈশানী। কি সব বলছো মা তুমি? উষার বয়স মাত্র 11 বছর। গলার আওয়াজ ক্ষীণ, অথচ কথার পারদে প্রতিবাদী ঝংকার। তার মেয়ের কথা কানে তুললেন না রকেয়া। খাবার খেতে খেতে তিনি বললেন, উষার কথা তোর না ভাবলেও চলবে, নিজের একটা ব্যবস্থা হয় কিনা সেটা নিয়ে ভাব। যদিও বা ঈশানী জানে না বিয়ে হওয়ার সঙ্গে ব্যবস্থা হওয়ার সম্পর্কটা ঠিক কোথায়। রিজিকের মালিক তো উপরওয়ালা। তাহলে ওকে কেন বোঝা মনে করা হচ্ছে এই পরিবারে? প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারেই কি এটা হয়ে থাকে? জানা নেই ঈশানীর, তবে ওর সাথে শুরু থেকেই এটা হয়ে এসেছে। ইন্টারমিডিয়েট পাশ করার পরে ভার্সিটিতে আর পড়ার সুযোগ হয়ে ওঠেনি ঈশানীর, কারণ তখন থেকেই পড়াশোনা বন্ধ করে ঈশানীকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল রকিয়া প্রাচী। তারপর যখন অনেক চেষ্টা করেও তার মেয়ের বিয়েটা হচ্ছিল না, তখন মহল্লার মানুষের কথা থেকে বাঁচতে নিজ উদ্যোগে ঈশানীকে কাজের সন্ধানে চিটাগং তিনিই পাঠান। জয়া আন্টির ক্যাফেতে ঈশানীর চাকরিটা তার মায়ের সুপারিশেই হয়েছিল, কারণ জয়া আন্টি ছিলেন রোকেয়ার পূর্ব পরিচিত। এই যে তার মায়ের কথা মতো পড়াশোনা বাদ দিতে হয়েছে, তার হাতের পুতুল হয়ে জীবন পার করতে হচ্ছে। তাতে কি ঈশানীর একটু আফসোস হয় না? হয়তো খুব আফসোস হয়। ঈশানীটা তো নিঝুমের মতো পড়াশোনা করতে ইচ্ছে করে। নিঝুম মতো মধ্যবিত্ত পরিবারেরই মেয়ে। কই, ওকে তো কেউ পড়াশোনা বন্ধ করে দেওয়ার জন্য জোর জবরদস্তি করে না। ওকে তো কদিন বাদে বাদে পাত্রপক্ষের সামনে নিজেকে জাহির করার জন্য বাড়ি ফিরতে হয় না। অথচ ঈশানীকে এমন অনেক কাজ করতে হয় যা ওর ইচ্ছের একেবারে পরিপন্থী। ফেমিনিস্টদের ভাষায় এটাকে টর্চার বললে ভুল হবে না অবশ্য। অথচ ঈশানী মেয়েটা ফেমিনিস্টদের মতো প্রতিবাদ করে না। প্রতিবাদ যে কী করে করতে হয় সেটাই ভুলে গিয়েছে হয়তো, কারণ ছোটবেলা থেকে ওকে কড়া শাসনে রেখে এভাবেই তৈরি করা হয়েছে। তোতা পাখির মতো একটাই বলি গেরানো হয়েছে যে একই রুমের মধ্যে বসবাস করেও নিঝুম আর ঈশানীর গল্পটা ঠিক কতটা আলাদা, কতটা বিপরীত, সেই ভেবেই ভাত সাজানো প্লেটের দিকে তাকিয়ে মনে মনে নিজেকেই নিজে তাচ্ছিল্য করে কিছুক্ষণ হাসল ঈশানী। বর্ষাকালে যেখানে সূর্যই ওঠে না ঠিক মতো, সেখানে সূর্যাস্ত তো বিলাসিতা মাত্র। দুপুরবেলার সেই ফকফকে উজ্জ্বলতা হারিয়ে গিয়ে কিছুটা কালো হয়ে এসেছে ধরণী। বোধহয় সন্ধ্যা গড়িয়ে এলে বৃষ্টি হবে আবারও। এই কালো গোধূলির মাঝেই পাত্রপক্ষের বাড়ি থেকে লোক এসেছে ঈশানীকে দেখতে। অনেক বেশি লোকজন নয়, হাতে গোনা কয়েকজনই এসেছেন, তার মধ্যে ছেলের মাও রয়েছেন। আলাপচারিতা আর কুশল বিনিময়ের পর্ব শেষ হলে রকেয়া প্রাচী নিজেই সাথে করে নিয়ে আসেন ঈশানীকে। আলাদা করে কোনো সাজসজ্জা নেই ওর মাঝে, শাড়িটা অবধি পরেনি। ভিন্নতা যদি লক্ষ্য করতে হয় তাহলে মাথায় একফালি ঘোমটা টেনেছে শুধু। তার মেয়েকে নিয়ে এসে সবার সামনে বসিয়ে দিয়ে ছেলের মায়ের দিকে তাকিয়ে রোকেয়া প্রাচী কিছুটা ইতস্তত গলায় শুধালেন,
সে কি আপা, মাহিন আসেনি? তার মায়ের এটুকু কথাতেই ঈশানী বুঝলো যার জন্য ওকে দেখতে আসা হয়েছে তার নাম মাহিন। আচ্ছা, শুধুই কি মাহিন, আগে পরে কিছু নেই? নিজের অজান্তেই এই অদ্ভুত প্রশ্নটা খেলে গেল ঈশানীর মস্তিষ্কে। ওর এই অগভীর ভাবনার সুতো ছিল মাহিনের মায়ের কথায়। তিনি মৃদু হেসে রোকেয়া প্রাচীকে আশ্বস্ত করে বললেন, মাহিন একটু জরুরি কাজে ঢাকা গিয়েছে আপা, তাই এখানে আসতে পারেনি। তবে আমরা ওর পুরোপুরি সম্মতি নিয়েই এখানে এসেছি। যদিও মাহিনের মামুনির কথাগুলো খানিকটা গলায় আটকে আসছিল, তবুও তার কথায় ধাতস্থ হলেন রোকেয়া প্রাচী। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন, বুঝতে পেরেছি আপা। মাহিনের মামুনি এবার ঈশানীকে ডেকে উঠলেন। ঈশানী, আমাদের দিকে একটু তাকাও মা। কোনরূপ কপটতা অবলম্বন না করেই আস্তে করে তাকালো ঈশানী। সঙ্গে সঙ্গে পাশ থেকে ভূত দেখার মতোই আঁতকে উঠলেন মাহিনের ফুপি। তিনি বিচলিত কণ্ঠে বললেন, এ কি, তোমার চোখের মনে নীল কেন? কি লাগিয়েছে চোখে? ভদ্রমহিলা আরো কিছু বলার আগেই তার কথা মাঝপথে আটকে দিয়ে মাহিনের মা কিঞ্চিত ধমকে উঠলেন তাকে। চুপ করবে তুমি? অতঃপর ঈশানীর দিকে দৃষ্টিপাত করে হেসে তিনি বলেন, তুমি খুব সুন্দর ঈশানী মা, তোমার চোখ দুটো অসম্ভব সুন্দর। আমি মুগ্ধ হয়েছি তোমার চোখের সৌন্দর্য দেখে। সত্যি উপরওয়ালার সৃষ্টি অতুলনীয়। আর আমি এও জানি আমার মাহিন তোমার এই চোখ দুটো দেখে আমার মতোই মুগ্ধ হবে। জীবনে প্রথমবার, ফর দ্য ফার্স্ট টাইম, ঈশানী নিজের ভেতরে নিজেকে নিয়ে এক সুপ্ত আত্মবিশ্বাস অনুভব করলো। হুট করে সকল জড়তা ঝরঝরিয়ে পড়ে গিয়ে মনের মাঝে এক অযাচিত প্রশ্ন উকি দিল ওর। সত্যি আমার চোখ দেখে কেউ মুগ্ধ হবে? আমার প্রেমে পড়ে যাবে কেউ? তাহলে কি নিঝুমি ঠিক বলেছিল? এই নীল চোখ আমার জন্য আশীর্বাদ স্বরূপ? এখনো বিশ্বাস করতে পারছে না ঈশানীর ভঙ্গুর হৃদয়। ছোটবেলা থেকে আত্মবিশ্বাস ভেঙে যেতে যেতে এখন এরকম প্রশংসা কিংবা কারো উপদেশ পেলে সেটাকে নিছকই করুণা মনে হয় ঈশানীর। কিন্তু সামনে যে মাহিনের মা নামক ভদ্রমহিলা বসে আছেন, তিনি তো আর করুণা দেখানোর মতো কেউ নন। তাহলে কি উনি সত্যিই কথা বলছেন? ঈশানীর মন গহীনে দানা বাঁধা হাজারটা অযাচিত প্রশ্নের একত্রে উত্তর দেওয়ার মতোই নিজের ব্যাগ থেকে সোনার চেইন বের করে ওর গলায় পরিয়ে দিলেন মাহিনের মা। পর মুহূর্তেই রোকেয়া প্রাচীর দিকে তাকিয়ে সম্মোহনী হাসি দিয়ে তিনি বলেন, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে আপা, তাই আমানত করে রেখে গেলাম। জবাবে মাহিনের মাকে একগাল হাসি উপহার দিয়ে জলদি চোখের ইশারায় ঈশানীকে পায়ে হাত দিয়ে সম্মান করার নির্দেশ দিলেন রোকেয়া প্রাচী। ঈশানী তার মায়ের কথা মতো শুকনো মুখে তাই করলো একে একে সকলকে। আর এভাবেই ক্ষণিকের মধ্যে একজন অচেনা অদেখা পুরুষের বাগদত্তায় রূপান্তরিত হলো ঈশানী। অবশেষে রাতের বেলা খাওয়া দাওয়া করে এই সপ্তাহের শেষের দিকে বিয়ের দিন তারিখ ঠিক করে ঈশানীদের বাড়ি থেকে বিদায় নিয়েছিল মাহিনের পরিবার। সেবার জয়া আন্টির ঝাড়ি আর ফোন কলের অত্যাচারে বাগদানের পরের দিনই তাড়াহুড়ো করে চিটাগং ফিরে এসেছিল ঈশানী। ফেরার আগে তার মাকে কথা দিয়ে এসেছে যে করেই হোক তার বিয়ের আগের দিন যথাসময় বাড়ি পৌঁছাবে সে। এদিকে পাতেঙ্গা ফিরতেই জয়া আন্টির সে কি রাগ, সপ্তাহ বাদে আমার বাড়িতে যাবে শুনে তো ঈশানীকে তখনই কাছ থেকে বের করে দেয়। অবশ্য পরে জিসান বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করেছিল আন্টিকে, বলেছিল, আমি কথা বলবো ঈশানীর সঙ্গে, তুমি রাগ করো না আন্টি। জিসানের কথায় আশ্বস্ত হয়ে তখনকার মতো নিজেকে সংবরণ করেছিলেন জয়া আন্টি। ওদিকে জিসান যখন আগ বাড়িয়ে ঈশানীর কাছে জানতে যায় দুদিন আগেই ফিরল, এখন আবার সপ্তাহ শেষে কেন বাড়িতে যেতে হবে, সেই প্রশ্নের কোনোরূপ জবাব দেয়নি ঈশানী, বরং এড়িয়ে গিয়েছে কৌশলে। অতঃপর জিসান যখন পার্ট টাইম শেষে ক্যাফে থেকে বেরিয়ে গিয়েছে তখন ঈশানী গিয়ে নিজে জয়া আন্টিকে অনুরোধের স্বরে বলেছে যে আগামী এক সপ্তাহ ও ওভার টাইম করতে চায়। রাত 10টার জায়গায় 12টা হলেও সমস্যা নেই, ও পারবে, কিন্তু তার বিনিময়ে কোনোরূপ কৈফিয়ত ছাড়াই ছুটি চায় ঈশানী। জয়া আন্টি ব্যবসায়ী মানুষ, কী করলে সবচেয়ে বেশি লাভ হবে সেই দিক বিবেচনা করেই সবসময় সিদ্ধান্ত নেন তিনি। ঈশানীর ক্ষেত্রেও তাই করলেন। যেহেতু জায়গাটা ট্যুরিস্ট এরিয়া, তাই এখানে রাতের বেলাতেও কাস্টমারের অভাব থাকে না কখনো।
ঈশানীকে খাটিয়ে যদি কিছু বাড়তি ইনকাম করা যায় তাহলে ক্ষতিটা কোথায়? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। মনে মনে দারুণ এক মতলব এটে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে জয়া আন্টির মন মস্তিষ্ক। তবে ভেতরের মাত্রাতিরিক্ত খুশিকে দমিয়ে চোখে মুখে কৃত্রিম গাম্ভীর্য ধরে রেখে সহসাই উত্তর দিলেন তিনি। বললেন, ঠিক আছে, তাই হবে। আগামী 1 সপ্তাহ তুমি রাত 12টা পর্যন্ত ওভারটাইম করবে। বিনিময়ে পরে 1 সপ্তাহ বিনা কৈফিয়তে তোমার ছুটি। অবশেষে জয়া আন্টির শর্ত পূরণ করতে গত 5 দিন যাবৎ একটানা 9টা টু 12টা ক্যাফেতে ডিউটি করছে ঈশানী। গত 5 দিনে 2 দিন মাত্র বাসায় ফিরতে পেরেছিল, বাকি 3 দিন গাড়ি না পেয়ে ক্যাফেতেই রাত কাটিয়ে দিয়েছে। রাত জেগে কাস্টমারদের জন্য কফি বানানো আবার সার্ভ করা, গত 1 সপ্তাহ ধরে একা হাতে কাজগুলো করতে করতে হাঁপিয়ে উঠেছে মেয়েটা। তবে হাল ছাড়েনি। জিসান জানলে অবশ্য ঠিকই কোনো না কোনো ছুতোয় ঈশানীকে সাহায্য করার জন্য থেকে যেত ক্যাফেতে, কিন্তু ঈশানী সেই পথটাই খোলা রাখেনি। জয়া আন্টিকে অনুরোধ করে বলে দিয়েছে যাতে কিছুতেই ওভার টাইমের ব্যাপারটা না জানে জিসান। কারণ আর যাই হোক, নিজের প্রয়োজনে অন্যকে খাটানোর মতো মানসিকতা কিংবা ইচ্ছে কোনোটাই নেই ঈশানীর। রাত 12:30 নাগাদ ক্যাফের দরজা জানালাগুলো ভালো মতো লক করে 5ম দিনের মতো নিজের ওভারটাইম ডিউটির ইতি টেনেছে ঈশানী। বাকি আছে শুধু একদিন। জয়া আন্টিকে বুঝিয়ে শুনিয়ে রাত 9টার মধ্যে বেরিয়ে বাস কিংবা ট্রেন ধরে বাড়ি ফিরতে পারলেই হলো। ব্যাস, তার সকল ঝামেলার অবসান। নিজের জড়ো হওয়া ভাবনায় নিজেই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো ঈশানী। অতঃপর গ্লাসের এপাশ থেকে আরও একবার সূক্ষ্ম দৃষ্টিতে ক্যাফের ভেতরটা পরখ করে নিল। ঠিক এমন সময় একদম হুট করে নিজের এক হাত চেপে ধরে ক্যাফের সামনে কাঁচের দেওয়ালে হেলান দিয়ে ঠাস করে বসে পড়ল একটা লোক। পুরো ফুটপাত তখন নিস্তব্ধতায় ছেয়ে আছে। চারপাশে মানুষের পদচারণার আওয়াজ পর্যন্ত নেই। অদূরে ঝিঝি পোকা ডাকছে শুধু, সেই সাথে কিছু পড়ার বিকট শব্দও হচ্ছে, কিন্তু কিসের শব্দ হচ্ছে তার কান পেতে শোনার মতো অবস্থায় নেই ঈশানী। কারণ একটু আগের ঘটে যাওয়া আকস্মিক ঘটনায় এখনো থরথর করে কাঁপছে ওর তনু শরীরটা। হুট করে এমন একটা সময় এভাবে একটা অচেনা লোকের আবির্ভাব ঈশানীর কলিজা কাঁপিয়ে দিয়েছে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। তবু ভেতরে অনেকটা সাহস সঞ্চার করে কাঁপতে কাঁপতেই সে শুষ্ক একটা ঢোক গিলে লোকটার পানে দৃষ্টি নিক্ষেপ করলো ঈশানী। দেখলো কালো হুডি, কালো ব্যাগি প্যান্ট, কালো মাস্ক আর কালো ক্যাপ। মোট কথা আগা গোড়া কালো দিয়ে মোড়ানো একটা লোক। এত রাতে এমন একটা লোককে এভাবে হুট করে ক্যাফের সামনে বসে পড়তে দেখে যে কেউ ভয়ে আটকে উঠবে, এটাই স্বাভাবিক। লোকটা নিজের বাম হাত দিয়ে ডান হাতটা চেপে ধরে মাথা নুয়ে বসে আছে তখন থেকে। রাস্তায় মূর্তিমান হয়ে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের আলোয় ঈশানী আরেকটু ভালো করে লক্ষ্য করতেই বুঝলো লোকটার ডান হাত থেকে অনর্গল রক্ত ঝরে পড়ছে। তা দেখে আতঙ্কে আপনা আপনি মুখের উপর হাত চলে গেল ঈশানীর। নিজের অজান্তেই মুখে ফুটে ঈশানী বলে উঠল, কে আপনি? কি হয়েছে? আপনার হাত দিয়ে তো পানির মতো রক্ত গড়িয়ে পড়ছে। ঈশানীর মুখ থেকে বাক্য কটা বের হতেই আচমকা ঘাড় ঘুরিয়ে ওর নীলাম্বর চোখের দিকে দৃষ্টিপাত করল লোকটা। রাতের বেলা মাস্ক পরিহিত লোকটার হঠাৎ চাহনিতে ভয়ে অন্তরাত্মা সব কেঁপে উঠল ঈশানীর। কলিজাটা যেন খামছে ধরল ভয়ানক কোনো নরপিশাচ। লোকটা পলক ফেলছে না, শুধু এক ধ্যানে তাকিয়ে আছে ঈশানীর পানে। মৃত মানুষের মতোই নির্জীব সেই দৃষ্টি। এহেন অবস্থায় একটু দূরে সরে গেল ঈশানী। অতঃপর প্রথমে 1 কদম 2 কদম পা ফেলে পরপর তাড়াহুড়ো করে এক ছুটে দৃশ্যপটের আড়াল হয়ে গেল মেয়েটা। ঈশানী কিছু না বলে এভাবে হুট করে ছুটে চলে গেলে কালো মাস্কের আড়ালে থেকে রাশ ভারী আওয়াজে দাঁতে দাঁত চেপে বিড়বিড়ালো লোকটা, Fucking brown people. কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাত থেকে দিন পাল্টে যাওয়ার মতোই ক্লাইম্যাক্স পাল্টে যায় কিছুক্ষণ পরে। কারো ছুটে আসার আওয়াজে কিঞ্চিত মাথা তুলতেই লোকটা দেখতে পেল একটু আগে সেই মেয়েটা আবার ফিরে এসেছে তার নিকট। প্রথমে ভয় পেয়ে পালালো, এখন আবার ছুটে এলো। কি অদ্ভুত!
ঈশানী ছুটে এসে লোকটার মুখোমুখি হয়ে বসে হাঁপাতে হাঁপাতে বলল, কোথাও কোনো ফার্মেসি খোলা পেলাম না, তাই গজ কিনতে পারিনি আমি। এরপর নিজের গলায় পেঁচানো হাফ সিল্কের ওড়নাটা তাড়াহুড়ো করে খুলে একটু ইতস্ততভাবেই সেটা দিয়ে লোকটার ডান হাতটা বেঁধে দিতে দিতে বলল, আপাতত এটা পেঁচিয়ে রাখুন, রক্ত পড়া কমে যাবে আশা করি। তারপর কাল সকালে ডক্টরকে দেখিয়ে মেডিসিন খেয়ে নেবেন, কেমন? এখন আমি আসছি। এক নাগাড়ি কথাগুলো শেষ করে তাড়াহুড়ো পায়ে জায়গা ত্যাগ করে ঈশানী। ওদিকে আহত লোকটা এখনো অনুভূতিহীন শূন্য চোখে এক ধ্যানে চেয়ে আছে ঈশানীর যাওয়ার পা। এদিকে দ্রুত কদমে বাসায় ফেরার পায়তারা করছে ঈশানী। এখন ভালোই একটা সিএনজি পেয়ে গেলেই হলো। এমনিতেই অদ্ভুত লোকটার পাল্লায় পড়ে কত দেরি হয়ে গেল সেই ভেবে আরও দ্রুত পা চালাতে শুরু করে ঈশানী। ঠিক সেই সময় কোথা থেকে যেন ছুটে এসে ওর রাস্তা মারিয়ে দৌড়ে চলে যায় একটা কালো কুচকুচে নেউটে বিড়াল। আচমকা ঘটনায় আরও একবার ঝটকা খেল ঈশানী। বারংবার এমন ভয় পেয়ে পেয়ে মেয়েটার মাথাটা ঘুরে উঠেছে। রাতে নির্জন রাস্তায় দাঁড়িয়ে হুট করেই ঈশানীর মনটা কেমন গাইতে শুরু করে। কোনো কালেই কুসংস্কার কুপ্রথা বিশ্বাস না করা মেয়েটা হঠাৎ মনে মনেই বলতে শুরু করে, নানি বলতো কালো বিড়াল রাস্তাঘাটে একদম ভালো নয়, বিপদের লক্ষণ। তার মানে কি আমার সাথেও ভবিষ্যতে খারাপ কিছু হতে চলেছে? বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। যতদূর চোখ যায় বৃষ্টির তোড়ে ততদূর অব্দি সামনের সকল দৃশ্যপট ধোঁয়াশা। বৃষ্টির মাঝেই বিশাল হাইওয়ে ধরে সাই সাই করে হাওয়ার বেগে ছুটে যাচ্ছে কাভার্ড ভ্যান আর লরির বহর। ক্যাফের এক কোণে টেপ রেকর্ডারে গান চালিয়ে রেখেছেন জয়া আন্টি। সেখানে কোনো এক নাম না জানা শিল্পী সুর তুলে গাইছেন, আকাশ এত মেঘলা, যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার। অথচ ঈশানী এই ঝড় বাদলের রাতেই তার বাড়ি ফেরার প্রস্তুতি নিয়েছে। জয়া আন্টিকে বলে কয়ে রাজি করিয়ে রাত 9টার মধ্যে ক্যাফে থেকে বের হওয়ার বন্দোবস্ত করেছে। রাত 10টায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে লাস্ট ট্রেন ছেড়ে যাবে। কোনো মতে সেটা ধরতে পারলেই ঝামেলা শেষ। যদিও এর আগে কখনো ট্রেনে করে বাড়ি ফেরা হয়নি ঈশানীর, কারণ প্রত্যেকবারই জিসান গিয়ে তাকে বাসে তুলে দিয়ে এসেছে। কিন্তু এবারের বাড়ি যাওয়ার ব্যাপারটা জিসানের থেকে পুরোপুরি চেপে গিয়েছে ঈশানী। ওর মতে ব্যক্তিগত বিষয়গুলো বাইরের মানুষ যত কম জানবে ততই ভালো। অন্তর্মুখী স্বভাবের একটা মেয়ে ভাবনার থেকে বেশি আর কি হতে পারে। বাইরের সাহসিকতা নির্ভীকতা দেখানো নীল চোখের ঈশানী ভেতর ভেতর ভীষণ সরল আর ভীতু, যার দরুন এত রাতে ট্রেনে চেপে একা তার বাড়ি ফেরার সাহস হয়নি। মূলত নিঝুমের সঙ্গে আলাপ করে দুজন মিলে ট্রেনে যাওয়ার পরিকল্পনা করেছিল ওরা। তাছাড়া ঈশানীর বিয়ে যতই ঘরোয়াভাবে হোক না কেন, নিঝুম ওর বিয়েতে যাবে না তা কী করে হয়? এমনিতেই ঈশানী মেয়েটার আপনজনের তালিকা শূন্য প্রায়। নিঝুমের না বলার মতো কোনো অপশন ছিল না। কিন্তু শেষ মুহূর্তে এসে একদম ঘেটে গিয়েছে সবটা। হুট করেই বিকেলবেলা নিঝুম কল দিয়ে তাকে জানায় ও তার বাড়িতে যাচ্ছে, খুব জরুরি প্রয়োজন, নয়তো কিছুতেই ঈশানীকে একা ফেলে যেত না। মোবাইলের মধ্যে দুঃখ প্রকাশ করেছে খুব। তার পাশাপাশি ঈশানীকে ভালো মতো বুঝিয়ে দিয়েছে কিভাবে গিয়ে ট্রেন ধরতে হবে। ঈশানী জানে নিঝুম অজুহাত দেওয়ার মতো মেয়ে নয়, তবুও ওর ভিতর হৃদয়ে কিছুটা সংশয় আর আতঙ্ক জড়ো হয়েছে বটে। তবে সেই সংশয়কে কোনোরূপ পাত্তা দিল না ঈশানী, বরং নিঝুমকে উদ্দেশ্য করে হাসি মুখে জবাব দিল, সমস্যা নেই, তুই সাবধানে যাস। এমনি বৃষ্টির রাত, বুঝে শুনে গাড়িতে উঠিস, আমি ঠিক ট্রেন ধরে চলে যেতে পারবো। ঈশানীর কথার প্রত্যুত্তরে নিঝুম যে মুখ ফুটে কি বলবে এত রাতে বাড়ি যাওয়ার প্রয়োজনটা কি, সেটার উপায় নেই, কারণ আগামীকাল ঈশানী রাকত। তাছাড়া ঈশানী দেরি করে ফেলেছে বলে রোকেয়া বেগম বেজায় চটে আছেন। ঈশানী তার মাকে শান্ত করার জন্য মিথ্যে আশ্বাস দিয়ে বলেছে যে সে গাড়িতেই আছে, একটু পরেই চলে আসবে। এদিকে যে বৃষ্টি থামার কোনো নামগন্ধই নিচ্ছে না। ক্ষণে ক্ষণে দ্বিগুণ তালে বেড়ে যাচ্ছে বর্ষণ। গ্লাস ক্লিনার আর তোয়ালে দিয়ে ক্যাফের কাঁচের দেওয়ালগুলো পরিষ্কার করতে করতেই বাড়ির রাস্তার দিকে উকি ঝুঁকি দিচ্ছে ঈশানী। একটু পর বের হতে হবে ওকে। সকালে কাজে আসার সময় ব্যাগ গুছিয়ে এখানে এসেছে, অথচ এই রাতের বেলাতে কি বৃষ্টিটাই না শুরু হলো। ইস,
আজ যে কি কি দুর্ভোগ আছে কপালে তা কেবল আল্লাহই জানেন। বিজলির আলোয় বিশাল হাইওয়ে রাস্তাটা এক ঝলক পরখ করে নিজ মনেই অস্ফুট স্বরে বিড়বিড়ালো ঈশানী। অতঃপর হাতের জিনিসগুলো রেখে অ্যাপ্রন খুলে একে একে সব কাজ গুছিয়ে একটা ছাতা মাথায় নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। ঈশানী যখন স্টেশনে এসে পৌঁছায় তখনও তীব্র বারিধারায় ভেসে যাচ্ছে চারিপাশ। পরনের তার জামাটা প্রায় অর্ধেক ভিজে গিয়েছে। রেল স্টেশনটা একদমই অপরিচিত ঈশানীর নিকট। তার উপর রাতের বেলা ল্যাম্প পোস্টের আলোয় ভালো করে দেখাও যাচ্ছে না কোনো কিছু। কাউন্টারে একটা মানুষও নেই যাকে গিয়েও জিজ্ঞেস করবে যে কক্সবাজারের ট্রেন আদতে কোনটা। চারপাশটা বড্ড নিরিবিলি, শুধুমাত্র বৃষ্টির রিমঝিম আওয়াজ ব্যতীত আর কোনো আওয়াজই নেই এখানে। এহেন জনমানবহীন পরিবেশে গা ছমছম করছে ঈশানীর। নিজের হাত ঘড়িটার দিকে এক নজর চোখ বুলিয়ে ঈশানী সিদ্ধান্ত নেয় ও প্ল্যাটফর্মে গিয়ে কিছুক্ষণ বসে থাকবে। এখানে এমন বৃষ্টির মাঝে দাঁড়িয়ে ট্রেন খোঁজার তো কোনো মানে হয় না, তাই না? সেই উদ্দেশ্যেই কয়েক কদম পিছু হেঁটেছিল ঈশানী। ঠিক তখনই গলা কাঁপিয়ে বেজে ওঠে কোনো এক যাত্রীবাহী ট্রেনের হুইসেলের বিকট শব্দে পেছনে চাইল ঈশানী, দেখলো ওর কাছের ট্রেনটাই যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছে। বৃষ্টির মাঝেও কোথা থেকে যেন ছুটে এসে তাড়াহুড়ো করে ট্রেনে উঠে যাচ্ছে মানুষ। এমত অবস্থায় উপায়ান্তর না পেয়ে ঈশানী বহু কসরত করে একটুখানি গলার আওয়াজ বের করলো। ট্রেনের উদ্দেশ্যে ছুটতে থাকা একজন যাত্রীকে পিছু ডেকে শুধালো, আচ্ছা এটা কি কক্সবাজারের ট্রেন? তুমুল বর্ষণের মাঝে ঈশানীর এমন ক্ষীণ আওয়াজ লোকটা আদৌ শুনেছে কিনা সন্দেহ। তবে সে দৌড়ে যেতে যেতেই উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, জলদি আসুন, টাইম হয়ে গিয়েছে। লোকটা হ্যাঁ বলেছে, তাই এবার কিছুটা আশ্বস্ত হলো ঈশানী। তার বুকের উপর থেকে যেন শক্তপোক্ত একটা পাথর নেমে গেল। সেরকমই একটা লম্বা শ্বাস টেনে বৃষ্টির পানি পায়ে মারিয়ে ব্যাগ সমেত তাড়াহুড়ো করে ট্রেনে উঠে গেল ঈশানী। বোকা ঈশানী তখনও অন্ধকারের মাঝে এটা খেয়াল করল না যে আন্তনগর ট্রেনের গায়ে গুটি গুটি করে লেখা চট্টগ্রাম টু খাগড়াছড়ি। তবে ট্রেনে উঠতেই ঈশানী যতক্ষণে পরিষ্কার বৈদ্যুতিক বাল্বের আলোয় ভেতরে ট্রেনের গায়ের লেখাগুলো খেয়াল করলো ততক্ষণে ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করে দিয়েছে। ট্রেনটা কক্সবাজার না খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ব্যাপারটা বুঝে আসতেই বাইরে রাতের আধারে আকাশ ভেঙে বাজ পড়ার চেয়েও দ্বিগুণ জোরে যেন বাজ পড়ল ঈশানীর মাথায়। নিদারুণ এক আতঙ্কে দিক বিদিক জ্ঞান হারিয়ে স্তব্ধ হয়ে গেল মেয়েটা। নিজেকে সাহসী প্রমাণ করতে গিয়ে আরেক দফা বোকামি করে ফেলেছে ও। নিজের বোকামি আর অপারদর্শিতার ফলস্বরূপ এখন এই মুহূর্তে চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে মরে যেতে ইচ্ছে করছে ঈশানীর। কিন্তু তার জন্যেও তো গোটা একটা সাহসী হৃদয় প্রয়োজন, যেটা আপাতত নেই ঈশানীর। তাই ও পারল না সেসব করতে। উল্টো ব্যাগ থেকে ফোনটা বের করে ফোন লাগালো নিঝুমের নাম্বারে। বৃষ্টির মাঝে নেটওয়ার্কের সমস্যা নাকি অন্য কোনো কারণ জানা নেই ঈশানীর, কিন্তু নিঝুমের নাম্বারটা বন্ধ বলছে বারবার। এবার সত্যিই কান্না পাচ্ছে ওর। বিরক্তিরা যেন জেঁকে ধরেছে সর্বাঙ্গ। এবার আর উপায়ান্তর না পেয়ে জিসানকে কল দিল ঈশানী। একবার দুবার রিং হওয়ার সঙ্গে সঙ্গেই ওপাশ থেকে হ্যালো বলল জিসান। ওপাশ থেকে চেনা পরিচিত জিসানের কণ্ঠস্বর শোনা মাত্রই নিজের সেই চিরাচরিত খেই হারিয়ে কাঁদো কাঁদো গলায় ঈশানী বলে ওঠে, আমি ফেঁসে গিয়েছি জিসান। ঈশানীর এমন শঙ্কাগ্রস্ত আওয়াজ শুনতে পেয়ে উদ্বিগ্ন হয়ে উঠল জিসান। তাড়াহুড়ো করে শুধালো, কি হয়েছে তোর? নিজেকে সংবরণ করার চেষ্টা চালিয়ে দ্বিধাগ্রস্ত কণ্ঠে ঈশানী বলে, আমি ভুল করে খাগড়াছড়ি ট্রেনে উঠে পড়েছি আর এখন ট্রেনটা চলতে শুরু করে দিয়েছে। আমি কি করব কিছু বুঝতে পারছি না, সব এলোমেলো লাগছে আমার। ঈশানীর কথা শুনে জিসানের তো মাথায় হাত। এই মেয়েটা নিজেকে ভাবেটা কি? ও কিছুটা ক্ষুব্ধ স্বরে ঈশানীকে বলল, তুই হঠাৎ বাস রেখে ট্রেনে উঠতে গেলি কোন শখে? গেলি তো গেলি, আমাকে কেন জানালি না? আমাকে এতটাই অপছন্দ করিস যে তুই এই বৃষ্টির মাঝে বাড়িতে যাচ্ছিস, সেটাও আমাকে একটাবার জানানোর প্রয়োজন বোধ করলি না? সত্যি করে বলতো, তুই কি আদৌ আমাকে বন্ধু ভাবিস ঈশা?
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।